প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শারদ শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমার পরিচয়, আমি ব্রজেন্দ্রনাথ বড়াল, সহকারী অধ্যাপক, পৌরনীতি ও সুশাসন, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়, চিতলমারী, বাগেরহাট। আজকের পাঠ বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব এবং পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। এটা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, প্রথম অধ্যায়, একাদশ দ্বাদশ শ্রেণী। আজকের পাঠের শিকনফল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে শিকনফল পাব, প্রথমত বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব সম্পর্কে জ্ঞান লাভ করবে। দ্বিতীয়ত পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক সম্পর্কে জ্ঞান লাভ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছবিগুলো দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সুনাগরিকে শিক্ষা দান করে। এই ছবিতে আমরা দেখছি দেশপ্রেম বৃদ্ধির আর এখানে দেখছি ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে। এখন আমরা বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। পৌরনীতি ও সুশাসন পাঠ একটা রাষ্ট্রের প্রতিটা নাগরিকের অবশ্য করা উচিত, কারণ বর্তমান যে জটিল শাসন ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থা, সেখানে সুষ্ঠু সুন্দর জীবনযাপন করতে হলে অবশ্যই পৌরনীতি অধ্যয়ন করতে হবে, কারণ পৌরনীতি অধ্যয়ন ছাড়া উন্নততর বা সুশৃঙ্খল জীবনযাপন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব আমি পয়েন্ট আকারে আলোচনা করছি। প্রথমত, দেশকে ভালোবাসার শিক্ষা। পৌরনীতি অধ্যয়ন করলে নাগরিকের ভিতর দেশপ্রেম বৃদ্ধি পায়। পৌরনীতির জ্ঞান দেশকে ভালোবাসার শিক্ষা দেয়, তাই প্রতিটা নাগরিকের উচিত পৌরনীতির জ্ঞান অর্জন করা, যা দেশকে ভালোবাসার শিক্ষা দেবে। দ্বিতীয়ত, জাতীয় ইতিহাস জানা। প্রতিটা নাগরিকের জাতীয় ইতিহাস জানা, কারণ যে জাতি তাদের নিজস্ব ইতিহাস জানে না, সে জাতির উন্নয়ন সম্ভব নয়। পৌরনীতি অধ্যয়নের মাধ্যমেই জাতীয় ইতিহাস জানা যায়, কারণ একটা রাষ্ট্রের সৃষ্টির পিছনে কোন নেতার কতটা অবদান, জাতীয় স্বাধীনতা আন্দোলনে কার গুরুত্ব কতটুকু, এগুলো পৌরনীতি অধ্যয়নের মাধ্যমেই জানা যায়। তৃতীয়ত, জাতীয় সমস্যা ও এর সমাধানের পথ নির্দেশ। একটা রাষ্ট্রের অনেক সমস্যা রয়েছে, সেগুলো জাতীয় সমস্যা। এই সমস্যা চিহ্নিত করা এবং এর সমাধানের পথ নির্দেশ একমাত্র পৌরনীতি অধ্যয়নের মাধ্যমেই করা যায়। চতুর্থত, রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জ্ঞান লাভ করা। রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলো মূলনীতি রয়েছে, সেই মূলনীতিগুলো প্রতিটা নাগরিকের জানা উচিত। একমাত্র পৌরনীতি অধ্যয়নের মাধ্যমেই রাষ্ট্রীয় মূলনীতিগুলো জানা যায়। পঞ্চমত, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে হলেও পৌরনীতি ও সুশাসনের জ্ঞান আবশ্যক, কারণ রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় রাজনৈতিক নেতৃবৃন্দ বা সরকার কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করলো, এগুলো সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করতে হলে অবশ্যই পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হবে। ষষ্ঠত, সুনাগরিকতার শিক্ষা লাভ। সুনাগরিকতার শিক্ষা লাভ অর্জন করতে হলেও পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হবে। একটা রাষ্ট্রে বসবাস করলেই শুধু সুনাগরিক হওয়া যায় না। সুনাগরিক হতে হলে
তাকে কতকগুলো জ্ঞানের অধিকারী হতে হয়। সুনাগরিকরা একটা রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ। সুনাগরিকরা তাদের দায়িত্ব, কর্তব্য, অধিকার সম্পর্কে সচেতন হয়, রাষ্ট্রের মঙ্গল কামনা করে। তাই সুনাগরিকতার শিক্ষা অর্জন করতে হলে অবশ্যই পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হবে। সপ্তমত, গণতান্ত্রিক চেতনার সৃষ্টি। নাগরিকদের ভিতর গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করতে হলে পৌরনীতির জ্ঞান অর্জন করতে হবে। কারণ গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করতে হলে আগে গণতন্ত্র কি সেটা জানতে হবে। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, অর্থাৎ যে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় সেটাই হচ্ছে গণতান্ত্রিক শাসন। এই গণতান্ত্রিক চেতনা জনগণের ভিতর উদ্বুদ্ধ করতে হলে পৌরনীতির জ্ঞান অর্জন করতে হবে। অষ্টমত, সংবিধান সম্পর্কে জানা যায়। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের দর্পণ। সংবিধানই রাষ্ট্রের শাসন প্রকৃতি নির্ধারণ করা থাকে, শাসক শাসিতের সম্পর্ক কি সেটা লেখা থাকে। তাই সংবিধান সম্পর্কে জ্ঞান লাভ করা প্রতিটা নাগরিকের কর্তব্য। পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমেই সেই জ্ঞান অর্জন করা যায়। উদার দৃষ্টিভঙ্গি অর্জন। উদার দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য কিন্তু পৌরনীতি জ্ঞান অর্জন করতে হয়। মানুষের ভিতর যদি কোনো অন্ধবিশ্বাস, কুসংস্কার থাকে, এগুলো পৌরনীতি অধ্যয়ন করলে দেখা দূরীভূত হয় এবং উদার দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়। একে অন্যকে ভালোবাসার শিক্ষা, সহনশীলতা, সহমর্মিতা, এটা পৌরনীতি অধ্যয়নের মাধ্যমেই সৃষ্টি হয়। দশম, সঠিক ইতিহাস জানতে সাহায্য করে। পৌরনীতি সঠিক ইতিহাস জানতে সাহায্য করে, কারণ পৌরনীতি কোনো আজকের গল্প লেখা হয় না। যা বাস্তব, যা সত্য, সেটাই পৌরনীতিতে অনুশীলন করা হয়। তাই সঠিক ইতিহাস জানতে হলে অবশ্যই পৌরনীতি জ্ঞান অর্জন করতে হবে। 11, সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠা করতে হলেও কিন্তু পৌরনীতির জ্ঞান অর্জন করতে হবে, কারণ একটা রাষ্ট্রের সুশাসন খুবই দরকার। সুশাসন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। সুশাসন যদি রাষ্ট্রে না থাকে তাহলে রাষ্ট্রে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই পৌরনীতি ও সুশাসন পাঠ করা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক নিয়ে আলোচনা করব। কারণ পৌরনীতি ও সুশাসন হচ্ছে জ্ঞানের একটা শাখা, কিন্তু জ্ঞানের যে অন্যান্য শাখাগুলো রয়েছে সেগুলোর সাথেও পৌরনীতির ও সুশাসনের সম্পর্ক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, পৌরনীতি ও সুশাসন এর সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান সাথে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, একেবারে সহোদর ভাইয়ের মতো। কারণ দেখা গেছে উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি ও সুশাসন প্রায় এক ও অভিন্ন। আমরা জানি পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স, যা ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস শব্দ থেকে আসছে, যার অর্থ আছে নাগরিক ও নগর রাষ্ট্র। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ পলিটস এবং পলিস, এর অর্থ আছে নাগরিক ও নগর রাষ্ট্র। তাহলে দেখা গেছে উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পৌরনীতি ও সুশাসনে নাগরিকতার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ নাগরিকতার সাথে যে বিষয়গুলো জড়ানো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। আর রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করা হয়। তবে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা করতে গেলে এই নাগরিকতা সম্পর্কে আলোচনা এসে যায়, কারণ রাষ্ট্র নাগরিকদের নিয়েই কিন্তু গঠিত হয়েছে। আর অন্যদিকে রাষ্ট্রের সুশাসন পরিচালনা করতে গেলে দেখা গেছে সেখানেও নাগরিকদের প্রয়োজন। তাই পৌরনীতি ও সুশাসন সাথে রাষ্ট্রবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু অপেক্ষা বেশি। এরপরে আমরা যাব পৌরনীতি ও সুশাসন এর সাথে ইতিহাসের সম্পর্ক। পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসেরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ পৌরনীতির অনেক কিছু আলোচনা করতে গেলে ইতিহাসের পাতায় ডুব দিতে হবে, কারণ ইতিহাস থেকে তথ্য নিতে হবে। আবার পৌরনীতি ও সুশাসনের দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে আলোচনা করতে হয়, অর্থাৎ রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ইতিহাস সম্পর্কে আলোচনা করে, যেটা পৌরনীতির সাথে অন্তত ঘনিষ্ঠ সম্পর্ক। আর ইতিহাস থেকে তথ্য নিয়েই পৌরনীতি ও সুশাসন সমৃদ্ধ হয়েছে। তাই পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসেরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এরপরে আছে পরিণতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। পরিণতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ এটা হচ্ছে একই সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তবে অনেক বিষয় আছে পরিণতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের আলোচনায় মিল রয়েছে, তবে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু অপেক্ষা ব্যাপক, কারণ সমাজ বিজ্ঞান হচ্ছে সমগ্র, আর পরিণতি ও সুশাসন হচ্ছে না সমাজ বিজ্ঞানের একটা অংশ। তাই পরিণতি ও সুশাসনে যেমন নাগরিক সমাজ, সামাজিক পরিবর্তন, মূল্যবোধ, এগুলো পরিণতি ও সুশাসনে যেমন আলোচনা করা হয়, তেমনি সমাজ বিজ্ঞানেও আলোচনা করা হয়। এরপর আছে পরিণতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। পরিণতি ও সুশাসনের সাথে অর্থনীতিরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ অতীতে পরিণতি ও অর্থনীতি একই শাস্ত্রভুক্ত ছিল। কারণ পরিণতি ও সুশাসন এবং অর্থনীতির উভয়ের লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ সাধন করা। পরিণতি ও সুশাসন নাগরিককে সুনাগরিকতার জ্ঞান দান করে একজন সুনাগরিক সৃষ্টি করে, যার সুনাগরিক হচ্ছে মানুষের বা নাগরিকের কল্যাণের জন্য কাজ করে। আর অর্থনীতি আলোচনা হচ্ছে অসীম অভাবের মাঝে সীমিত সম্পদ দিয়ে কিভাবে আর্থিক সমস্যার সমাধান করে মানুষের মঙ্গল সাধন করা যায়। তাই পরিণতি ও সুশাসনের সাথে অর্থনীতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একজন রাজনীতিবিদদের একই সাথে যেমন পরিণতি ও সুশাসন জ্ঞান অর্জন করতে হয়, তেমনি অর্থনীতির জ্ঞানও অর্জন করতে হয়। আবার অর্থনীতিবিদদেরও একই সাথে অর্থনৈতিক জ্ঞানের পাশাপাশি পরিণতি ও সুশাসনের জ্ঞান অর্জন করতে হয়। এরপর আছে পরিণতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক। পরিণতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রেরও সম্পর্ক রয়েছে, কারণ আমরা জানি পরিণতি ও সুশাসন, পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয় বিজ্ঞান, আর সুশাসন হচ্ছে যুক্তিযুক্ত, ন্যায়সঙ্গত, দায়িত্বশীল শাসন ব্যবস্থা হচ্ছে সুশাসন, আর নীতিশাস্ত্র হচ্ছে মানুষের নৈতিক বোধ থেকে উৎসারিত, অর্থাৎ যা ভালো, যা করা উচিত, সেটাই হচ্ছে নীতিশাস্ত্রের কাজ। অর্থাৎ ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের শিক্ষা, এগুলো নীতিশাস্ত্র থেকে পাওয়া যায়। পরিণতি ও সুশাসনের যে বিষয়গুলো আজ উঠে এসেছে, সেগুলো একসময় মানুষের নৈতিকতাই ছিল, কারণ যখন রাষ্ট্র সমাজ ছিল না, তখন মানুষ তাদের নৈতিকতা দিয়ে পরিচালিত হতো। রাষ্ট্র সমাজ গড়ে ওঠার সাথে সাথে মানুষের ন্যায়বোধ থেকে যেগুলো তারা ভালো মনে করছে, যেগুলো যুক্তিযুক্ত ন্যায়সঙ্গত মনে করছে, সেইগুলোই কিন্তু জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় আইনের মর্যাদা লাভ করেছে। এরপরে আছে পরিণতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক। পরিণতি ও সুশাসনের সাথে ভূগোলেরও সম্পর্ক রয়েছে, কারণ হচ্ছে একটা রাষ্ট্রীয় সীমানার বা ভৌগোলিক যে দিকগুলো রয়েছে, এগুলো পরিণতিতেও যেমন আলোচিত হয়, তেমনি ভূগোলেও আলোচিত হয়, কারণ এগুলো পরিণতিতে আলোচনা করা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করবে। আর আগামী দিনের পাঠ তোমাদের পরিণতি ও সুশাসন এবং জনসংখ্যা উন্নয়ন চর্চা, অর্থাৎ পরিণতি ও সুশাসনের সাথে জনসংখ্যা উন্নয়ন চর্চার সম্পর্ক, মানবাধিকার ও ল্যান্ডার স্টাডিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা। আর তোমরা যে বইগুলো দেখবে বা পড়বে, সেই বইগুলো আমি একটু বলছি। যেমন পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, অধ্যাপক মোজাম্মেল হোসেন। তারপরে পরিণতি ও সুশাসন। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস আমার এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো।